হ্যালো বন্ধুরা, অনেক অনেক দিন পর তোমাদের সামনে আবার ফিজিক্স লাইভ ক্লাস নিয়ে ফিরে এলাম। তো আমরা আজকের ক্লাসে হচ্ছে স্থির তড়িৎ নিয়ে আলোচনা করব, স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি। তো স্থির তড়িৎ নিয়ে আমরা আলোচনা শুরু করার আগে সম্ভবতই আমরা সবসময় যা করে থাকি সেটা আরেকবার একটু বলে নেই। সেটা হচ্ছে তোমরা কে কোত্থেকে আমাদের এই ক্লাসটাতে জয়েন করেছো সেটা যদি আমাদেরকে এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও, তাহলে আমি একটু পরেই কমেন্টগুলো পড়তে যাচ্ছি কে কোত্থেকে আমাদের ক্লাসে জয়েন করেছো সেটা জানার জন্য। এবং আরেকটা যেটা অবশ্যই করবে সেটা হচ্ছে আমাদের এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, কারণ তোমরা যত শেয়ার করবে তত বেশি মানুষের কাছে আমাদের এই চেষ্টাটুকু পৌঁছাবে। এবং সেক্ষেত্রে এই বেশি মানুষের কাছে পৌঁছানোতে তোমরাও সক্রিয়ভাবে অংশ নিতে পারো এই শেয়ার করার মাধ্যমে। সো দুইটা কথা, একটা হচ্ছে কমেন্টে জানিয়ে দাও কে কোত্থেকে ক্লাসটা করছো, আর একটা হচ্ছে অবশ্যই শেয়ার করে দাও, তাহলে সবাই তোমাদের সাথে এই ক্লাসটা এনজয় করতে পারবে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি স্থির তড়িতে চলে যাচ্ছি। তো এখানে প্রথমেই আমি কিছু কমেন্ট পড়ে নিতে চাচ্ছি, যে অনেকদিন পর যাদের নামগুলো কমেন্টে দেখতে পাবো বলে আশা করছি। যেমন আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ রুবেল আহমেদ, তারপর আকিব, আমি দেখতে পাচ্ছি হাবিব, তারপর রূপা, মেহেদি হাসান, হাতেখড়ি, তামিম, তারপর মাহফুজুর রহমান, তারপর আমি দেখতে পাচ্ছি মারজান ইসলাম, প্রণয় রয়, তারপর অপূর্ব, তারপর মাশরুর হোসাইন, তুমি মোহাম্মদপুর থেকে ক্লাস করছো। তারপর আমি দেখতে পাচ্ছি আনান, অন্তু, তারপর সাইফুর রহমান, মোস্তাকিম, সজীব, তারপর আহনাফ, বুশরা ক্লাস করছো খিলগাঁও থেকে। তারপর আমি দেখতে পাচ্ছি নীলিমা এবং মামুন। মামুন ক্লাস করছো ভারতের আসাম থেকে। অ্যামেজিং। তো আমরা আর দেরি না করে শুরু করে দেই। তো আমরা দেখলাম অলরেডি অনেকে আমাদের ক্লাসে এসে জয়েন করেছো। তো আমরা স্থির তড়িতের ক্লাসটা এবার শুরু করতে পারি। তো খাতা কলম নিয়ে বসে যাও এবং সাথে অবশ্যই ক্যালকুলেটর নিতে ভুলবে না, কারণ এর মধ্যে মধ্যেই আমি হচ্ছে তোমাদের দিকে কিছু প্রশ্ন ছুড়ে দিব। ঝটপট সেই প্রশ্নের অ্যান্সার বের করে আমাকে জানিয়ে দেওয়াটাই হচ্ছে তোমার কাজ। আমি দেখতে চাই যে কে আগে আগে অ্যান্সারটা দিতে চাও। তাহলে দেখা যাক কি করা যায়। তো আমরা হচ্ছে প্রথমে কুলম্বের সূত্র দিয়ে শুরু করব। আমরা জানি কুলম্বের সূত্র হচ্ছে F equals 1/4πε0 Q1 Q2 by d square। তো এটা আমি একটু ব্যাখ্যা করতে চাই, কারণ সব সময় যে দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল এই সূত্রের মাধ্যমেই নির্ণয় করা যায় তা কিন্তু না, এটা আমি আগেই বলে নিলাম। তাহলে এই সূত্রটা আমি কখন ব্যবহার করতে পারবো সেটাকে একটু জেনে নিই। যদি দুইটা বিন্দু চার্জ হয়, পয়েন্ট চার্জ, তাহলে পয়েন্ট চার্জ বা বিন্দু চার্জ যদি হয় Q1 Q2 এবং তাদের মাঝখানে স্ট্রেট লাইন ডিসটেন্স বা সরল রৈখিক দূরত্ব যদি হয় d এবং মাঝখানে যদি শূন্য মাধ্যম থাকে, তাহলে আমি এই সূত্রটা সরাসরি ব্যবহার করতে পারবো। এছাড়া এই দুইটা পয়েন্ট অর্থাৎ Q1 Q2 যদি বিন্দু ভর বা পয়েন্ট চার্জ না হয়ে গোলক আকৃতির ভর হয়, পয়েন্ট চার্জ না হয়ে সুষম গোলক আকৃতির চার্জ হয়, তার মানে হচ্ছে স্ফেরিক্যাল ডিস্ট্রিবিউশন অফ চার্জ, চার্জের বন্টনটা গোলকীয় ভাবে। অর্থাৎ এমন হতে পারে যে এটা হচ্ছে একটা গোলক, ওই গোলকের পুরো গা জুড়ে Q1 চার্জ, আবার এটা আরেকটা গোলক, এই পুরো গোলকের গা জুড়ে Q2 চার্জ, এরকম হতে পারে। যদি এরকম হয় তখন আমি এই ডিসটেন্সটা নিব এদের কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত, এক গোলকের কেন্দ্র থেকে আরেক গোলকের কেন্দ্র পর্যন্ত। তাহলে সুষম গোলকীয় চার্জ বা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড স্ফেরিক্যাল চার্জ এবং পয়েন্ট চার্জ অর্থাৎ বিন্দু চার্জের জন্য এই সূত্র খাটবে। কিন্তু আমি যদি এরকম বলি যে একটা ট্রায়াঙ্গেল, এর মধ্যে চার্জ আছে, তারপর হচ্ছে এদিকে একটা স্কয়ার, এর মধ্যে অনেক চার্জ, এদের মধ্যে তুমি অ্যাট্রাকশন বা রিপালশন বের করো, আকর্ষণ বিকর্ষণ বের করো, তখন কিন্তু আমি সরাসরি এই সূত্রটা কাজে লাগাতে পারবো না, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এইটুকু বলে নিয়ে এবারে আমি আস্তে আস্তে প্রশ্ন করা শুরু করি, দেখি তোমরা কে দ্রুত জবাব দিতে পারো। এর মধ্যে এই 1/4πε0 এইটুকু একটু এক্সপ্লেইন করি। এই ε0 হচ্ছে ভেদনযোগ্যতা বা পারমিটিভিটি। তাহলে এই ভেদনযোগ্যতা বা পারমিটিভিটি এটা এক এক মাধ্যমের জন্য এক এক রকম হয়। যেমন ε0 যদি আমরা বলি এটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য, তাহলে ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যমের জন্য ε0 এই সম্পূর্ণ অংশটার মান আসে 9 × 10⁹। আর আমরা যদি শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে যাই, তাহলে সূত্রটা চেঞ্জ হয়ে এখানে একটা কে চলে আসবে, একটা কনস্ট্যান্ট কে। যেমন আমি যদি পানির মধ্যে যেতে চাই, ওয়াটার, তাহলে ফর্মুলাটা বাকি সবকিছু সেম থাকবে, কিন্তু এই ε0 × কে অফ ওয়াটার আসবে। তো আমরা যেই মাধ্যমের কে সেই মাধ্যমের কে বসিয়ে দিব। এই কে এর পরিচয় হচ্ছে
ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা তড়িৎ মাধ্যমাঙ্ক এক এক মিডিয়ামের জন্য এক এক রকম হয়। যেমন পানির জন্য এই ভ্যালুটা হচ্ছে 80, বাতাসের জন্য 1, এরকম বিভিন্ন কিছুর জন্য বিভিন্ন ভ্যালু আছে। যেমন আমি যে ভ্যালুগুলো বললাম সেগুলো একটু মনে রাখতে পারো বা লিখে রাখতে পারো। পানির জন্য হবে 80, তারপর হচ্ছে আমি যদি ক্লোরিন নেই, ক্লোরিনের জন্য হচ্ছে 2, এরকম। বাতাসের জন্য কত? বাতাসের জন্য অলমোস্ট 1.0005, তার মানে 1, এরকম। তাহলে আমি যে ভ্যালুগুলো বললাম একটু পরে আমি এই ভ্যালুগুলো দিয়ে তোমাদেরকে অঙ্ক করতে দিব। তাহলে এখানে Q1 Q2 বাই ডি স্কয়ার এরকম প্রবলেম আসবে। তাহলে এবারে আমরা কুলম্বের সূত্র থেকে ছোট একটা প্রবলেম করেই এরপর পরবর্তী প্রবলেমে চলে যেতে চাচ্ছি। তাহলে দেখো আমরা এই ফর্মুলা দিয়ে একটা প্রবলেম করব এখন। যেমন তোমাকে যদি বলি শূন্য স্থানে দুইটা চার্জ, একটা হচ্ছে 3 কুলম্ব আর একটা হচ্ছে -2 কুলম্ব। আমরা এদের মধ্যে বল বের করতে চাই যদি এদের মধ্যবর্তী দূরত্ব হয় 100 মিটার। তাহলে কি হবে? তাহলে আমরা এই অ্যান্সারটা বের করতে চাই। এটা খুবই ইজি। তাহলে এরকম হয়তো অবজেক্টিভে আসতে পারে সোজা সোজা প্রশ্ন, যাতে তুমি তাড়াতাড়ি করে অ্যান্সারটা লিখতে পারো। তাহলে এরা যদি শূন্য স্থানে বা ভ্যাকুয়ামে থাকে তাহলে এদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল হবে 9 × 10⁹। এইখানে আমি বসাবো 3 Q1 এর জায়গায়, Q2 এর জায়গায় বসাবো 2 ডিভাইডেড বাই 100 স্কয়ার। তো আমি প্লাস মাইনাস বসাচ্ছি না কেন? কারণ আমি ভেক্টর ফর্মে যাইনি বা সাইন বসাইনি, আমি শুধু এদের মধ্যে যে ফোর্সটা কাজ করে, যে বলটা কাজ করে, তার মান বা ম্যাগনিটিউডটা নিচ্ছি। তাহলে এই জন্য আমি প্লাস মাইনাস বসাইনি। আর এখানে আকর্ষণ না বিকর্ষণ হবে সেটা আমি চার্জের প্রকৃতি দেখে বুঝতে পারবো। এই চার্জটা পজিটিভ চার্জ, এই চার্জটা নেগেটিভ চার্জ। পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে আকর্ষণ হয়। যদি দুইটাই পজিটিভ হয় বিকর্ষণ হবে, যদি দুইটাই নেগেটিভ হয় বিকর্ষণ হবে। পজিটিভ আর নেগেটিভ হয় আকর্ষণ, অ্যাট্রাকশন, আর যদি একই রকম চার্জ হয় রিপালশন হবে, বিকর্ষণ। তাহলে এখানে বলটা হচ্ছে আকর্ষণ, সেটা আমি জানি। এবারে মানটা বের করে ফেলি। আমার মনে হয় তোমরা অলরেডি অনেকে অ্যান্সার লিখেও ফেলেছো, আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই অ্যান্সার লিখে ফেলেছো। তো অ্যান্সারটা দেখো, এখানে হচ্ছে কত আসবে 9 ইনটু এখানে আসবে 6, আর এখানে 10⁹ ছিল, আর এখানে 100 স্কয়ার, তার মানে কত 10⁴। তাহলে কেটে গিয়ে 10⁵ থাকবে। তাহলে 5.4 ইনটু 10⁶ এরকম আসা উচিত। তাহলে অলরেডি অনেকেই এই অ্যান্সারটা দিয়ে ফেলেছো, আমি দেখতে পাচ্ছি। যেমন আকিব, তুমি অ্যান্সার দিয়েছো, আদিব অ্যান্সার দিয়েছো, তারপর শিশির, অয়ন দে, তারপর সুদীপ্ত, তারপর আমি দেখতে পাচ্ছি খালিদ, তারপর আমি দেখতে পাচ্ছি মোরশেদ। তোমরা সবাই এই অ্যান্সারগুলো অনেকেই বের করতে পেরেছো। তো যাদের অ্যান্সার মিলে গেল তাদের তো অবশ্যই ধন্যবাদ, আর যাদেরটা মিলেনি, কয়েকজনকে আমি দেখতে পাচ্ছি অনেকের মিলেনি অ্যান্সার, তাদের জন্য বলতে পারি যে এখন কি করলে মিলবে তুমি এটা বের করতে পারবে। আর নাহিয়ান সিয়াম, তুমি এই অ্যান্সারটাই লিখেছো মাইনাস দিয়ে, কারণ তুমি এখানে -2 ধরেছো। তুমি চাইলে এইভাবে মনে রাখতে পারো যে তুমি প্লাস মাইনাস বসিয়ে যদি মাইনাস পাও তার মানে আকর্ষণ, আর যদি প্লাস মাইনাস বসানোর পরে মাইনাস না পাও তার মানে বিকর্ষণ। তুমি এইভাবে চাইলে মনে রাখতে পারো। তো আরো অনেকেই কমেন্ট করেছো, অপূর্ব, আমি দেখতে পাচ্ছি রমজান, শিহাব, রামিম, শৈলী, তারপর আমি দেখতে পাচ্ছি সুদীপ্ত, তারপর মোহাম্মদ হোসাইন। তোমরা এই অ্যান্সারটা বের করতে পেরেছো। তো তোমাদের সক্রিয় অংশগ্রহণ দেখে খুব ভালো লাগছে। তো আরো ভালো লাগবে যদি এখনই তোমরা এই ভিডিওটা একটু শেয়ার করে দাও। শেয়ার করে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো যে ভাইয়া হ্যাঁ আমি এইমাত্র শেয়ার করলাম। তাহলে ভিডিওটা শেয়ার করো। আর তানবীর হোসেন অমি, তুমি বলেছো যে তুমি একটু দেরি করে ফেলেছো। দেরি করলে কোনো সমস্যা নেই, তুমি চাইলে পরে এই ভিডিওর শুরুর অংশটুকু দেখে নিতে পারবে। সো ভিডিওটা শেয়ার করে তুমি ক্লাসটা শুরু করে দাও। এরপর আমরা এরপরের একটা টপিকে যাচ্ছি। এবারে আমি একটু আগে যে ভ্যালুগুলো বললাম সেখান থেকে একটা ভ্যালু আমি ব্যবহার করব, করে তোমাদেরকে আমি একটা প্রবলেম করতে দিচ্ছি, করে অ্যান্সারটা ঝটপট আমাকে জানাও। এই চার্জটার পরিমাণ যা, এই চার্জের পরিমাণ তার দ্বিগুণ। তাহলে এখানে কিছু চার্জ আছে, এখানে হচ্ছে তার দ্বিগুণ পরিমাণ চার্জ। তার মানে এটাকে যদি আমি বলি কিউ, এইটার পরিমাণ হবে টুয়াইস কিউ। এরপর এদের মাঝখানে যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা দেওয়া, এই ডিসটেন্সটা হচ্ছে 100 মিটারস, d ইকুয়ালস 100 মিটারস। আর এই যে মাধ্যম, এই মাধ্যমটা হচ্ছে ক্লোরিন, মাধ্যম বা মিডিয়ামটা হচ্ছে ক্লোরিন। তাহলে ক্লোরিন যদি মাধ্যম হয় তাহলে এই দুইটার মধ্যে আকর্ষণটা আমি বলে দিব, তোমাকে বলতে হবে চার্জের পরিমাণ কত, কিউ চার্জের পরিমাণটা কত, এটা তোমাকে খুঁজে বের করতে হবে।
তাহলে ক্লোরিনের জন্য কে কত? ক্লোরিনের জন্য কে হচ্ছে 2। আমাদের রুমে কত টেম্পারেচার থাকে? অ্যারাউন্ড 30 ডিগ্রি, 32 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ক্লোরিনের জন্য কে বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বা তড়িৎ মাধ্যমাঙ্ক হচ্ছে 2। তাহলে এই কথাটা মাথায় রেখে তুমি কিউ বের করে ফেলো। একটাই তথ্য শুধু আমার দেয়া বাকি, সেটা হচ্ছে এফ। তাহলে এফ ইকুয়ালস, আমি ধরে নিলাম, ধরো এরকম ধরা যায় যে এই 1.8 ইন্টু 10⁴ নিউটন, এই হচ্ছে এফ। তাহলে আমি সব দিয়ে দিলাম, এবারে তোমাদের কাজ হচ্ছে কিউ বের করা। তাহলে একটু আগে যারা ক্লাসটা দেখছিলে তারা জানো এটা কোন ফর্মুলা দিয়ে করতে হয়। এটা করতে হয় কুলম্বস ল দিয়ে। তাহলে কুলম্বের যে সূত্র সেটা আমি এখানে লিখি। এটা কি শূন্য স্থানে? না। তাহলে কে লাগবে? তাহলে এফ ইকুয়ালস 1/4πε0 কে ইনটু q1 q2 বাই d স্কয়ার। q1 কত? q, q2 কত? টুয়াইস q। তাহলে এখানে বসবে q, এখানে বসবে টুয়াইস q, ডিভাইডেড বাই d স্কয়ার, তার মানে 100 স্কয়ার। এবারে দেখো, আমি এইটুকুর মান কিন্তু জানি, কে এর মানটা আমাকে খালি বসাতে হবে। আমি এইটুকুর মান আগে থেকেই জানতাম, 1/4πε0। এইটুকুর মান কত ছিল জানো? 9 ইন্টু 10⁹। আর কে এর ভ্যালু আমি দিয়েই দিয়েছি এখানে 2। তাহলে এইটাও দেয়া, এই এফ ও তো দেয়া, এফ হচ্ছে 1.8 10⁴। তোমাকে বের করতে হবে কিউ কত। তাহলে এই পুরো জিনিসটা যদি আমরা ক্যালকুলেটরে করি তাহলে রেজাল্টটা বের করতে পারবো। আচ্ছা, তাহলে দেখো আমরা এখন এই কিউ এর পরিমাণটা বের করে ফেলি। তাহলে আমি উপরে যে প্রশ্নটা লিখেছিলাম ওই জায়গাটা একটু মুছে দিচ্ছি। তাহলে দেখো এখানে মাধ্যম লিখে রেখেছিলাম, এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। q1 q2 এর মধ্যে 100 মিটার ডিসটেন্স, সেটাও একটু মুছে দিচ্ছি। তাহলে এইখানে আমাদের ফোর্স কত চলে আসে? 1.8 ইন্টু 10⁴ ইকুয়ালস 9 ইন্টু 10⁹ ডিভাইডেড বাই এই কে, কে এর ভ্যালু হচ্ছে 2। তাহলে ইকুয়াল সাইনটা আমি এখানে দেই, ইনটু এখানে হবে 2q স্কয়ার। তাহলে এই 2 কেটে যাবে, আর নিচে হচ্ছে 10⁴। এই হচ্ছে আমাদের টোটাল হিসেব। তাহলে আমি যদি 10⁴ কেটে দেই তাহলে এখানে 10⁹ থেকে হয়ে যাবে 10⁵। তাহলে এটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে আমি পাচ্ছি 1.8 ডিভাইডেড বাই 9, আর এটাকে ভাগ করলে পাওয়া যায় 10⁻⁻1। এই হচ্ছে আমার কিউ স্কয়ার। তাহলে এখান থেকে আমি এটাকে রুট করলে কিউ বের করে ফেলতে পারবো। তাহলে আমি এটাকে রুট করে কিউ বের করে ফেলি। 1.8 ইন্টু 10⁻⁻1 ডিভাইডেড বাই 9, এটাকে রুট করলে আসে হচ্ছে 0.14। এটাকে রুট করলে চলে আসে 0.14। তাহলে আমরা ক্যালকুলেটরের সাহায্যে এই রুটটুকু করে ফেললাম। তাহলে কিউ ইকুয়ালস চলে আসলো 0.14। তাহলে যাদের যাদের অ্যানসারটা মিলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 0.14, যেমন আমি অনেককেই দেখতে পাচ্ছি এই অ্যানসারটা বের করতে পেরেছো। যেমন আমি দেখতে পাচ্ছি আদিব, তুমি বের করেছো, পিঙ্কি, রমিম, আল নোমান, তারপর আমি দেখতে পাচ্ছি রানা, তারপর হৃদয় সরকার, নাজমুল হাসান, নোমায়ের, তারপর আমি দেখতে পাচ্ছি শিশির, তারপর অনিক হাসান, তারপর আমি দেখতে পাচ্ছি হতাশ বালক। হতাশার কিছু নেই, তুমি এখানে হচ্ছে অঙ্কটা পেরেছো, তো তোমার আসলে হতাশার কিছু নেই। যারা পারেনি তারা হচ্ছে হতাশ হবে। ওকে, তাহলে দেখো আমরা ওকে, আমি এইমাত্র দেখতে পাচ্ছি তোমাদের সবার প্রিয় শামির ভাইয়া আমাদের সাথে সে জয়েন করেছে, এবং শামিরও এই ক্যালকুলেশনটা তোমাদের সাথে সাথে করে ফেলেছে। শামিরও অ্যান্সারটা লিখেছো 0.14 কুলম। শামিরকে অসংখ্য ধন্যবাদ, তোমার এখন এগুলো মনে আছে সেই জন্য। তো আমরা এর সাথে সাথে এর পরবর্তী প্রবলেমে চলে যাই এবং সামনের দিকে আগাই। চলো, তো এর মধ্যে আমরা করে ফেললাম যে কিভাবে একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ব্যবহার করে এই অঙ্কটা করা যায়। তো যারা যারা এই 0.14 এই অ্যান্সারটা আনতে পেরেছো তাদেরকে ডেফিনেটলি অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রথমে একটু ভুল করেছিলে তারা নিশ্চয়ই এর মধ্যে শুধরে নিতে পেরেছো যে কিভাবে অঙ্কটা করতে হয়। তাহলে আমরা কুলম্বের সূত্র থেকে একটা অঙ্ক করে ফেললাম। এবারে আমরা এর উপরে পুঁজি করে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়ের অঙ্কে চলে যাব। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। তাহলে দেখো এটা কিভাবে চিন্তা করা যায়। ধরে নাও এখানে একটা চার্জ, এটা হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে একটা চার্জ, এটা হচ্ছে আমাদের প্লাস কিউ। এই চার্জ থেকে আমরা একটা নির্দিষ্ট দূরত্ব নিলাম আর,
আমরা জানতে চাই এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কত। তাহলে এটা কিভাবে নির্ণয় করতে হয়? এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের একটা সংজ্ঞা আমরা জানি, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ভিতর কোন একটা পয়েন্টে 1 কুলম্ব চার্জ রাখলে তার উপরে যতটুকু ফোর্স কাজ করে সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তার মানে ফোর্স অ্যাক্টিং অন 1 কুলম্ব চার্জ। তাহলে এই জায়গায় আমি 1 কুলম্ব একটা চার্জ রাখি, এইবার তো আমি আকর্ষণ বের করতে পারবো বা বিকর্ষণ বের করতে পারবো। তাহলে নরমালি টেস্ট চার্জটা নেই আমরা +1, এটা হচ্ছে পরীক্ষাধীন চার্জ। এইটাকে আমরা বলবো কেন্দ্রীয় চার্জ বা কেন্দ্রীয় আধান বা ক্ষেত্র সৃষ্টিকারী আধান। এটার কারণেই ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে কেন্দ্রীয়, এটা হচ্ছে পরীক্ষাধীন আধান, টেস্ট চার্জ। তাহলে এইবার এদের মধ্যে যা আকর্ষণ বিকর্ষণ সেটাই এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তাহলে আমরা আকর্ষণ বিকর্ষণ তো কুলম্বস ল দিয়ে বের করি। যদি শূন্য স্থান হয় 1/4πε0 ইনটু ক্যাপিটাল কিউ ইনটু 1, ক্যাপিটাল কিউ ইনটু 1 ডিভাইডেড বাই r স্কয়ার। তাহলে 1 কুলম্বের উপরে যা ফোর্স সেইটাকেই বলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তাহলে 1/4πε0 q বাই r স্কয়ার, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের যে ফর্মুলা সেটা। এই ফর্মুলাটা এবার আমরা বিভিন্ন ভাবে কাজে লাগাবো। সরাসরি এই ফর্মুলা থেকে তো অঙ্ক আসতেই পারে, অবজেক্টিভের জন্য যেমন ইম্পর্টেন্ট, তেমনি সাবজেক্টিভ যেখানে যেখানে আসবে সেখানেও এই সূত্র থেকে অনেক রকম প্রবলেম দিতে পারে। তাহলে আমরা সূত্রটা দেখলাম, এবার সেই বিভিন্ন প্রবলেম গুলোতে আসি, কি কিভাবে এখান থেকে প্রবলেম দেয়। এটা যেমন সূত্র একটা, আবার আরেকটা সূত্র আমরা এখান থেকে পাই, সেটা হচ্ছে ধরা যাক এখানে আমরা 1 কুলম্ব রাখলাম না, আমরা এখানে স্মল কিউ কুলম্ব চার্জ রাখলাম, রেখে বললাম এই কিউ কুলম্ব চার্জের উপরে এফ পরিমাণ ফোর্স কাজ করে। তাহলে তুমি একটু চিন্তা করো, কিউ পরিমাণ চার্জের উপরে এফ ফোর্স কাজ করে, তাহলে এক পরিমাণ চার্জের উপরে, এক একক চার্জের উপরে কতটুকু ফোর্স কাজ করবে? নিশ্চয়ই ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথডে তুমি করতে পারবে। তাহলে দেখো, কিউ কুলম্ব চার্জের উপরে এফ ফোর্স কাজ করে, তাহলে 1 কুলম্ব চার্জের উপরে এফ বাই কিউ ফোর্স কাজ করে। তাহলে 1 কুলম্ব চার্জের উপরে যা ফোর্স সেটাই তো প্রাবল্য। তাহলে E ইকুয়ালস আমি লিখতে পারি F বাই কিউ। এইটাও E এর আরেকটা সূত্র। কিন্তু একটু খেয়াল করে দেখো, এই সূত্রের মধ্যে সেন্ট্রাল চার্জ বা ক্ষেত্র সৃষ্টিকারী আধান আর দূরত্ব লাগে, আর এই সূত্রের মধ্যে পরীক্ষাধীন আধান আর কি লাগে? বল বা ফোর্স। তাহলে কি দিয়ে দেয় প্রশ্নের মধ্যে, তার উপর ভিত্তি করে আমি কখনো এই সূত্র ব্যবহার করব, কখনো ওই সূত্র ব্যবহার করব। এই ফোর্সের দিক কোন দিকে? ই এর দিক যেদিকে সেদিকে, বা উল্টো করে বলা যায় ই এর দিক হচ্ছে এফ এর দিকের সাথে। এবারে আমরা প্রবলেমের ভিতরে প্রবেশ করব। আমরা কয়েকটা চার্জের অ্যারেঞ্জমেন্টের জন্য একটা পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে চাই। তাহলে একটা জিনিস মনে রাখবে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কিন্তু ভেক্টর রাশি। তাহলে এই ভেক্টর কোয়ান্টিটি যখন আমরা যোগ বিয়োগ করব, আমি কিন্তু সাধারণ নিয়মে যোগ বিয়োগ করতে পারবো না, আমাকে অবশ্যই ভেক্টর মেথডে যোগ বিয়োগ করতে হবে। তার মানে ল অফ প্যারালেলোগ্রাম, সামান্তরিক সূত্র নিয়ে আসতে হতে পারে, আমাকে নিয়ে আসতে হলে আমি আসবো। তাহলে দেখো, আমি সেরকম একটা উদাহরণ দিচ্ছি। তাহলে একটু দেখো, এই পয়েন্টে একটা চার্জ, এই চার্জটা হচ্ছে +3 কুলম্ব, সেটার থেকে ঠিক নির্দিষ্ট একটা দূরত্বে, ধরা যাক এটা হচ্ছে 10 মিটার দূরত্বে আরেকটা বিন্দু, এই বিন্দুতে আরেকটা চার্জ, সেটা হচ্ছে -2 কুলম্ব। এই দুইটা বিন্দু থেকে, দুইটা থেকেই 10 মিটার দূরে, দুইটা থেকেই 10 মিটার দূরে আরেকটা বিন্দু, এটাও 10 মিটার, এটাও 10 মিটার। তার মানে এটা কি একটা সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে না? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ। তার দুই কর্নারে একটা +3 কুলম্ব চার্জ, একটা -2 কুলম্ব চার্জ। আমি জানতে চাই এই পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কত। তাহলে এবার আমার সাথে সাথে চিন্তা করো, দেখো কয়েকটা জিনিস জেনে নাও। প্রথম কথা হচ্ছে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের দিক কোন দিকে হবে, এটা আমি একবার বুঝিয়ে দিচ্ছি, একবার বুঝলেই বাকি সবগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। দেখো, আমি যদি এখানে একটা টেস্ট চার্জ রাখি, ছোট্ট একটা পজিটিভ চার্জ, এটা হচ্ছে টেস্ট চার্জ, তাহলে এই পজিটিভ চার্জকে কি করবে? সমধর্মী চার্জ, একই ধরনের লাইক চার্জ বিকর্ষণ করবে। তাহলে ও এদিকে ধাক্কা মারবে, তাহলে এই ফোর্সটা কাজ করবে এদিকে। তাহলে এটাই হচ্ছে এই 3 কুলম্ব দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের দিক E1। তার মানে আমরা বলতে পারি পজিটিভ চার্জ থেকে তড়িৎ ক্ষেত্র তৈরি হয় বাইরের দিকে। পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড
বাইরের দিকে, আউটওয়ার্ডস। আর এবার নেগেটিভ চার্জে আসি। এই পয়েন্টে আমরা যদি ছোট্ট একটা পজিটিভ চার্জ রাখি, এই নেগেটিভ চার্জ তাকে আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ করলে টেনে ধরে, তাহলে এটার জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা হবে ওই চার্জের নিজের দিকে, তার মানে ভিতরের দিকে। তাহলে একটা বাইরের দিকে, একটা ভিতরের দিকে, এইভাবে ফোর্স কাজ করবে। তাহলে এটা হচ্ছে E2 এর ডিরেকশন, এটা হচ্ছে E2। তাহলে আমি 10 মিটারসটাকে একটু সরিয়ে নিচ্ছি, এই যে এটা হচ্ছে E2। তাহলে 3 কুলম্ব দিয়ে এই পয়েন্টে E1 তৈরি হয় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, এই -2 কুলম্ব দিয়ে এই পয়েন্টে E2 তৈরি হয় এই দিকে, আমার দিকে। তাহলে এবার E1 E2 এর মান বের করি, মাঝখানে অ্যাঙ্গেলটা বের করি। E1 বের করা খুব সোজা, কেন? সেন্ট্রাল চার্জ আর ডিসটেন্স দেয়া। তাহলে E1 এটা হবে 9 × 10⁹, তার মানে কি 1/4πε0 ইনটু সেন্ট্রাল চার্জ ডিভাইডেড বাই ডিসটেন্স স্কয়ার। আর আমরা যদি এটার জন্য E2 বের করতে চাই, তাহলে কত হবে ভিতরের দিকে? তাহলে এখানে হবে E2 = 9 × 10⁹। আমরা এখন শুধু মান নিব, কারণ দিক আমরা অলরেডি বের করে ফেলেছি এই দিকে। তাহলে এটাই আমি শুধু মানটা নিব, 2 বসাবো, ডিভাইডেড বাই 10 স্কয়ার। E1 E2 জানি, এদের মাঝখানে অ্যাঙ্গেলটা কি আমি জানি? হ্যাঁ জানি। কিভাবে জানি? কারণ এইটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। তাহলে এর জন্য এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই বাইরের অ্যাঙ্গেলটা কত হবে? নিশ্চয়ই 120 ডিগ্রি হবে, 120 ডিগ্রি। তাহলে এইবার সবকিছু ভুলে যাও, যা যা করলাম এখন সব মাথা থেকে সরিয়ে ফেলো, শুধু এই জিনিসটা দেখো, শুধু এই ভেক্টরটা। E1 একটা ভেক্টর, এদিকে তার মান এত, E2 একটা ভেক্টর, এদিকে তার মান এত। এই দুটো ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এবারে আমরা এই দুইটা লব্ধি বা রেজাল্টেন্ট বের করতে চাই। তাহলে আমি এই জিনিসটা আলাদা করে একটু এঁকে নিচ্ছি, এঁকে আবার দেখাচ্ছি। আশা করি এইটুকু তোমরা অলরেডি খাতায় করে ফেলেছো। আর না করতে পারলে আবার পরে ভিডিওটা রিওয়াইন্ড করে তুমি চাইলে দেখে নিতে পারবে। তাহলে আমি এইটুকু একটু মুছে নিচ্ছি, আমি শুধু E1 E2 টা আরেকবার আঁকি। তাহলে এই ছিল আমার E1, এই ছিল আমার E2, মাঝখানে অ্যাঙ্গেল 120 ডিগ্রি। E1 এর ভ্যালু ছিল কতটুকু? আমার E1 এর ভ্যালু ছিল 9 × 10⁹, 3/10 স্কয়ার। E2 এর ভ্যালু ছিল 9 × 10⁹, 2/10 স্কয়ার। তাহলে এই দুইটার যে লব্ধি বা রেজাল্টেন্ট সেটা কোন বরাবর আসবে? এদের লব্ধি বা রেজাল্টেন্ট আসবে এই বরাবর, রেজাল্টেন্ট আসবে এই বরাবর। তাহলে এইটা আমরা বের করতে পারি এই সূত্রের সাহায্যে। এটা যদি হয় E, তাহলে E = √E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার প্লাস 2 E1 E2 ইনটু cos 120 ডিগ্রি। এই হচ্ছে আমার ভ্যালু। তাহলে এইটা তুমি হিসাব করে যা পাবে তাই E এর ভ্যালু হিসাবে বের করে ফেলবে। আশা করি এর মধ্যে অনেকে বেরও করে ফেলেছো। হ্যাঁ, এরপর আমরা অ্যাঙ্গেলটা বের করতে চাই, কারণ E একটা ভেক্টর রাশি, অ্যাঙ্গেল বের করতে হবে ডেফিনেটলি। তাহলে যে কোনো একটা ভেক্টরের সাথে আমরা অ্যাঙ্গেল বের করব। ধরো এই ভেক্টরটা নিলাম, এই ভেক্টরটার সাথে আমরা যদি অ্যাঙ্গেলটা বের করতে চাই, তাহলে আমাদেরকে হেল্প করবে আমাদের যে tan থিটার ফর্মুলা ছিল সেটা। tan থিটার ফর্মুলায় কি হয়? যার সাথে থিটা অ্যাঙ্গেলটা করে, যেমন এখানে E1, সে নিচে আলাদা থাকে, উপরে হয় অন্যটা অর্থাৎ E2 ইনটু sin, টোটাল অ্যাঙ্গেল কত? 120, আর নিচে E1 প্লাস E2 cos 120 ডিগ্রি। তাহলে এইটুকু শেষ করতে পারলে হচ্ছে তোমার কাজ শেষ। এটা হচ্ছে টোটাল ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, আর এটুকু হচ্ছে টোটাল ইলেকট্রিক ফিল্ডটার ডিরেকশন। তাহলে ভ্যালু আর ডিরেকশন পেলে তুমি ইলেকট্রিক ফিল্ডটা পেয়ে যাও, ভেক্টরটা পেয়ে যাও। তো আশা করি এইটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো যারা যারা অলরেডি এই অ্যানসারটা বের করে ফেলেছো, যেমন আমি দেখতে পাচ্ছি জুলকারনাইন হায়দার ওয়াসিফ, তুমি একেবারে মান পর্যন্ত বের করেছো। তারপরে নাইম হোসেন, তুমি হচ্ছে সূত্রটা লিখে দিয়েছো যে ভাইয়া এইভাবে বের করতে হয়। তারপর আমি দেখতে পাচ্ছি স্বপ্নচারী, নবনী রহনুম, তারপর মারুফ উর রহমান, পিঙ্কি, তারপর আমি দেখতে পাচ্ছি সাকিব আল তাহমিদ, সিদরাতুল মুনতাহা, আশিক, তারপর আমি দেখতে পাচ্ছি সাজিন, তারপর মৌসুমী আক্তার, রফিকুল ইসলাম, তারপর আমি দেখতে পাচ্ছি মনি, তামিম। সবাই তোমরা এই ক্লাসে জয়েন করেছো এবং অ্যানসার গুলো দিচ্ছ। তাহলে আর অনেক আগে একটা কমেন্ট দেখতে পাচ্ছি আব্দুল সালাম, তুমি মাঝখানের অ্যাঙ্গেলটার কথা বলেছিলে 120 ডিগ্রি।
তো যারা যারা অ্যান্সারটা বের করেছো তাদের সবার জন্য একটা বিরাট ধন্যবাদ তো থাকবেই। আর তানভীর হোসেন আমি একটা প্রশ্ন করেছো, এই প্রশ্নের উত্তরটা আমি একটু দিয়ে নেই। দুইটি ভেক্টর পরস্পর 240 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, তাদের লব্ধির দিক কোন দিকে হবে? তো একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরের অ্যাঙ্গেল তুমি বলেছো 240 ডিগ্রি, সেটা কিভাবে হয় দেখো। এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 240 ডিগ্রিজ, 240 ডিগ্রিজ, 180 চেয়ে বেশি। এই 180 চেয়ে বেশি অ্যাঙ্গেল কিন্তু আমরা নেই না, আমরা অ্যাঙ্গেল কিন্তু বাকিটা নেই, ছোটটা। সবসময় অ্যাঙ্গেল নিতে হয় ছোটটা। তাহলে এখানে 240 ডিগ্রিজ না নিয়ে দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল আমি কোনটা নিব? আমি নিব হচ্ছে ছোটটা। একটা দুইটা ভেক্টরের মাঝখানে দুইটা অ্যাঙ্গেল থাকে, একটা বাইরেরটা একটা ভিতরেরটা, আমরা সবসময় ভিতরেরটা নেই। তাহলে টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360, 360 মাইনাস 240 120, তাহলে আমরা 120 নিব। আর লব্ধি কোন দিকে কাজ করবে সেটা জানার জন্য এটার ভ্যালু জানা লাগবে, এটার ভ্যালু জানা লাগবে, তারপর আমরা এইভাবে করে ফেলতে পারবো। তো আমরা এই টপিকটা আর দীর্ঘায়িত না করি। আচ্ছা, এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আয়মান ক্লাসে এসে জয়েন করেছো, তোমাদের সবার প্রিয় আয়মান ভাইয়া। তো আয়মানও কমেন্ট করেছো যে ক্লাস বুঝতে পেরেছো, অসংখ্য ধন্যবাদ। তো বাকি যারা অ্যান্সার গুলো দিয়ে ফেলেছো তাদেরকেও ধন্যবাদ দিয়ে আমি পরের টপিকে চলে যাচ্ছি। দেখো, আমরা এই পর্যন্ত যা যা করলাম সেটা হচ্ছে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান বের করতে পারি এবং কুলম্বের সূত্র ব্যবহার করতে পারি। এবারে আমরা একটা টপিকে যাই, এখান থেকে মাঝে মধ্যে এই প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে দুইটা চার্জের মধ্যে নিষ্ক্রিয় বিন্দু বের করা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, তাহলে এটা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। তাহলে নিষ্ক্রিয় বিন্দু বের করার জন্য কি জানা দরকার একটু দেখো। এইখানে আমার দুইটা চার্জ, একটা হচ্ছে Q1, একটা হচ্ছে Q2। খুব মনোযোগ দিয়ে দেখো, চার্জ যেহেতু দুই রকম হয়, কয়েক রকম ঘটনা এখানে ঘটতে পারে। যেমন আমি প্রথমে ধরে নিচ্ছি এটাও প্লাস চার্জ, এটাও প্লাস চার্জ। ধরো আমি এইভাবে ধরলাম, একটা ছোট কিউ আর একটা হচ্ছে আমার বড় কিউ, স্মল প্লাস কিউ ক্যাপিটাল প্লাস কিউ, একটা ছোট চার্জ একটা বড় চার্জ। আমি এর মাঝখানে লাইন টেনে দিলাম, এই লাইনের লেন্থ হচ্ছে ডি। তোমাকে জিজ্ঞেস করলাম এমন একটা পয়েন্ট খুঁজে বের করো তো যেখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য, অর্থাৎ ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা নিউট্রালাইজড হয়ে যায়। তাহলে ওই পয়েন্টটা তুমি খুঁজে বের করবে কিভাবে? তুমি বলতে পারো আচ্ছা ভাইয়া, যদি কিউ আর এই কিউ সমান সমান হতো তখন নিষ্ক্রিয় বিন্দুটা মাঝখানে হতো। নো ডাউট অ্যাবাউট দ্যাট, সেটাই হতো, ঠিক মাঝখানে নিষ্ক্রিয় বিন্দু আমরা পেতাম। কিন্তু এখানে তো আমি সমান দেইনি, একটা ছোট একটা বড়। যখন এরকম কেস আসবে সব সময় এটা মাথায় রাখবে, নিষ্ক্রিয় বিন্দুটা হবে ছোট চার্জের কাছে। কারণ একটা ছোট চার্জ কাছের থেকে যতটুকু আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, একটা বড় চার্জ দূরের থেকেই অতটুকু আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে। তাহলে দুইটা সমান সমান হয়ে গেলে কাটাকাটি শূন্য। তাহলে নিষ্ক্রিয় বিন্দুটা আমি ধরে নিলাম এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টের দূরত্ব ধরলাম x। তাহলে ওইখান থেকে বড় চার্জ থেকে দূরত্ব হবে d মাইনাস x, এবং নিষ্ক্রিয় বিন্দুটা হবে ভিতরে। দুইটাই যদি পজিটিভ চার্জ হয়, দুইটাই যদি নেগেটিভ চার্জ হয়, তখন নিষ্ক্রিয় বিন্দু হবে ভিতরে। কারণ এখানে যদি একটা ছোট্ট প্লাস চার্জ আমরা রাখি, তাহলে ও ওকে বিকর্ষণ করবে, ও ওকে বিকর্ষণ করবে, বিপরীতমুখী চার্জ মিলে শূন্য হয়ে যাবে। বিপরীতমুখী বল মিলে শূন্য হয়ে যাবে। কিন্তু আমি যদি বাইরে চিন্তা করতাম নিষ্ক্রিয় বিন্দু হবে কিনা, বাইরে হলে এইটাও ওকে ধাক্কা দিত, ওইটাও ওকে ধাক্কা দিত, ও চলে যেত, নিষ্ক্রিয় বিন্দু পেতাম না। তার মানে দুইটাই প্লাস দুইটাই মাইনাস হলে নিষ্ক্রিয় বিন্দু ভিতরে এবং ছোটটার কাছে। তাহলে এইবার আমরা স্মল কিউ থেকে x দূরত্বে প্রাবল্য বা ইন্টেন্সিটি নির্ণয় করি। তাহলে দেখো, প্রাবল্যের সূত্র আমাদের জানা, প্রাবল্যের সূত্র হচ্ছে 9 × 10⁹। তারপরে কি q ডিভাইডেড বাই ডিসটেন্স স্কয়ার। এইটার জন্য প্রাবল্য যা, ওইটার জন্য প্রাবল্য সমান হবে, তাই আমরা একটা ইকুয়াল সাইন দিলাম। তাহলে এই প্লাস কিউ, ক্যাপিটাল কিউ এর জন্য d মাইনাস x ডিসটেন্সে প্রাবল্য কত? 9 × 10⁹ ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই d মাইনাস x হোল স্কয়ার। এইবার তুমি এক কাজ করো, 9 × 10⁹, 9 × 10⁹, এটা কেটে দাও। কেটে দিয়ে তুমি এরকম লিখতে পারো, স্মল কিউ বাই ক্যাপিটাল কিউ ইকুয়ালস x স্কয়ার বাই d মাইনাস x হোল স্কয়ার। আরেকটা জিনিস দেখো, আমরা এখানে যেভাবে নিয়েছি সেভাবে x কিংবা d মাইনাস x কারো মান নেগেটিভ হয় না। যেহেতু নেগেটিভ হয় না, তার মানে হচ্ছে আমরা এখানে রুট করতে পারবো অ্যানসারটা বের করার জন্য। তাহলে আমরা রুট করে দেই। রুট করলে আমরা পাবো √স্মল কিউ বাই ক্যাপিটাল কিউ ইকুয়ালস
এক্স বাই ডি মাইনাস এক্স। তুমি চাইলে এটাকে সরাসরি ফর্মুলা হিসেবে ব্যবহার করতে পারবে অঙ্ক করার জন্য। তাহলে এই ফর্মুলা দিয়ে তুমি নিষ্ক্রিয় বিন্দু বের করতে পারবে। ফর্মুলাটা আমি এইভাবে মনে রাখতাম, রুট ওভার ছোট চার্জ বাই বড় চার্জ ইকুয়ালস ছোট চার্জ থেকে দূরত্ব ডিভাইডেড বাই বড় চার্জ থেকে দূরত্ব। এইভাবে আমি চাইলে মনে রাখতে পারি। তাহলে এটা হচ্ছে কেমন চার্জের জন্য সূত্র, দুইটাই প্লাস বা দুইটাই মাইনাস। তাহলে তুমি চাইলে সূত্রের পাশে এইভাবে সিম্বল দিয়ে রাখতে পারো যে প্লাস প্লাস মাইনাস মাইনাস, যে সমধর্মী চার্জ যদি হয় তখন নিষ্ক্রিয় বিন্দু এইভাবে বের করতে হয়। এবারে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যদি এই প্রশ্নের উত্তর সবাই খেয়াল করো, প্রশ্নটা সবাই খেয়াল করো, দেখি কে আগে উত্তর দিতে পারো। আমি কমেন্টটা এখনই দেখা শুরু করি, দেখি কে সবার আগে উত্তরটা দেয়। তাহলে দেখো প্রশ্নটা হচ্ছে, যদি একটা চার্জ পজিটিভ হয়, ধরো এই চার্জটা পজিটিভ আর ওই চার্জটা হচ্ছে নেগেটিভ, তাহলে নিষ্ক্রিয় বিন্দু ভিতরে হবে নাকি বাইরে হবে? একটা পজিটিভ একটা নেগেটিভ, নিষ্ক্রিয় বিন্দু কি ভিতরে হবে নাকি বাইরে হবে? এই অ্যান্সারটা আমাকে দাও। তাহলে আমি কমেন্টের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছি যে তোমরা কখন অ্যান্সারটা দাও আমাকে। অনেকে লিখেছো, মিরাজ আহমেদ তুমি একটা প্রশ্ন করেছো যে নিষ্ক্রিয় বিন্দু ছোট চার্জের কাছে কেন? কারণ ছোট চার্জ কাছের থেকে যত আকর্ষণ বিকর্ষণ করে, বড় চার্জ দূর থেকে ততটুকু করতে পারে, এই জন্য। আচ্ছা, আমি আমার প্রথম অ্যান্সার পেয়ে গিয়েছি। আব্দুল্লাহ মারুফ সবার আগে কমেন্ট করেছো আউটসাইড, বাইরে হবে। এরপর হাসান ফাহিম, তারপর আমি দেখতে পাচ্ছি ফারদিন ইসলাম, তারপর আমি দেখতে পাচ্ছি তানবিন হোসেন অমি, অয়ন দে, মিতুল, তারপর আফিয়া, সপ্তক চক্রবর্তী, নীলিমা, তাহসিন, জিহাদ বাপ্পি, আফরোজা শৈলী, জুলকারনাইন হায়দার ওয়াসিফ, তোমরা তারপর আখি কাজল, তোমরা অ্যান্সার করেছো যে বাইরে হবে। তো যারা যারা অ্যান্সার করতে পেরেছো যে নিষ্ক্রিয় বিন্দুটা বাইরে হবে, তাদের উত্তর সঠিক। এবারে আমি নিষ্ক্রিয় বিন্দুটা নির্ণয় করি যে কোথায়। এর মধ্যে আরো অনেকে কমেন্ট করেছো, যেমন আরিফ বিন আব্দুল্লাহ, শুভ, প্রিয়া দত্ত, মুন্সি হাদিউল্লাহ, তারপর আমি দেখতে পাচ্ছি তাওসিফ আলম, তারপর ফারিহা আফিয়া, তোমরা সবাই কমেন্ট করেছো যে বাইরে হবে। তো দেখো মেসি ভক্ত তুমি লিখেছো যে তুমি সবার আগে কমেন্ট করেছো। আচ্ছা, আমরা এটা পরে চাইলে কমেন্টের টাইমও দেখতে পারি যে কে কমেন্ট করেছো আগে। আসলে আগে পরে ব্যাপার না, তুমি যে সঠিক অ্যান্সার করতে পেরেছো এটাই হচ্ছে মূল কথা। তাহলে আমরা এখানে এই অ্যান্সার গুলো যে বের করছি এবং এই জিনিসগুলো, মজার জিনিসগুলো দেখছি, সেটা বন্ধুদেরকেও যদি জানিয়ে দিতে চাও অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দাও। শেয়ার করলে বাকিরাও তোমাদের সাথে এটা দেখতে পারবে। এবারে চলো আমরা প্লাস আর মাইনাসের জন্য কোথায় নিষ্ক্রিয় বিন্দু হয় বের করে ফেলি। চলো তাহলে একটা প্লাস নেই, একটা মাইনাস নেই। তাহলে আমরা দুইটা চার্জ নিচ্ছি, দুইটা চার্জ। তাহলে দেখো একটা হচ্ছে প্লাস স্মল কিউ, আরেকটা হচ্ছে মাইনাস ক্যাপিটাল কিউ। একটা প্লাস স্মল কিউ, একটা মাইনাস ক্যাপিটাল কিউ। আমরা ধরো এর মানও তোমাকে বলে দিতে পারি। ধরো এটা প্লাস 3 কুলম্ব আর এটার মান মনে করো মাইনাস 9 কুলম্ব। তোমরা এবার আরেকটা প্রশ্নের উত্তর দাও, এই প্লাস 3 কুলম্ব আর মাইনাস 9 কুলম্ব এদের মধ্যে কে ছোট চার্জ? এই দুইটা চার্জের মধ্যে কে ছোট চার্জ? এই অ্যান্সারটা আমাকে দাও। তাহলে যেটা ছোট চার্জ হবে তার কাছাকাছি কিন্তু নিষ্ক্রিয় বিন্দু হবে, মনে রেখো। তাহলে এটা আমরা একটু আগে দেখলাম যে ছোট চার্জের কাছাকাছি নিষ্ক্রিয় বিন্দু হয়, কিন্তু এই দুইটা চার্জের মধ্যে কে ছোট এটা আমাকে আগে কমেন্টে জানাও। আর মাঝখানে ডিসটেন্স আমরা ধরে নিচ্ছি আগের মতোই ডি। তাহলে এবার দেখি তোমরা কে কে কি অ্যান্সার করেছো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকেই অ্যান্সার করেছো। যেমন আমি দেখতে পাচ্ছি এক বিন্দু জল, আব্দুল্লাহ মারুফ, তারপর নাকিব রহমান আকাশ, তোমরা অ্যান্সার করেছো প্লাস 3। কিন্তু মিতুল কমেন্ট করেছো মাইনাস 9 হচ্ছে ছোট চার্জ। এছাড়া নীলিমা এবং সিয়াম তোমরাও কমেন্ট করেছো মাইনাস 9 হচ্ছে ছোট চার্জ। এবার আমি অ্যান্সারটা বলে দিই। বুশরা কমেন্ট করেছো প্লাস 3। বুশরার অ্যান্সারটা আসলে সঠিক, প্লাস 3 হচ্ছে ছোট চার্জ। কেন? কারণ হচ্ছে এই প্লাস মাইনাস দিয়ে চার্জের প্রকৃতি বোঝায়, চার্জটা কি পজিটিভ চার্জ নাকি নেগেটিভ চার্জ। আর সাথে যে নাম্বারটা 3 আর 9 এটা দিয়ে বোঝায় চার্জের অ্যামাউন্ট বা পরিমাণ। তাহলে পরিমাণের দিক থেকে এটা ছোট, পরিমাণের দিক থেকে এটা বড় চার্জ। তাহলে এইটা হচ্ছে ছোট চার্জ। এই চার্জের কাছাকাছি হবে নিষ্ক্রিয় বিন্দু, কিন্তু কোথায় হবে? ভিতরে না বাইরে? তোমরা একটু আগে কমেন্ট করেছো বাইরে। তাহলে আমরা এটার সংযোগ সরলরেখাকে একটু বড় করলাম, বড় করে এই যে একটা পয়েন্ট নিলাম, এইটা হচ্ছে নিষ্ক্রিয় বিন্দু।
তাহলে নিষ্ক্রিয় বিন্দুর দূরত্ব ছোটটা থেকে ধরে নিলাম x, তাহলে বড়টা থেকে নিষ্ক্রিয় বিন্দুর দূরত্ব এবার d মাইনাস x না d প্লাস x। এবার বাকি কাজ আগের মতো, স্মল কিউ থেকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এই বিন্দুতে হবে 9 × 10⁹ চার্জ ডিভাইডেড বাই ডিসটেন্স স্কয়ার, আধান বাই দূরত্ব স্কয়ার, ইকুয়ালস ওই বড় চার্জ থেকে প্রাবল্য 9 × 10⁹। এখানে কিন্তু আমরা শুধু মান বসাই, তাহলে কত আসবে q ডিভাইডেড বাই দূরত্ব d প্লাস x হোল স্কয়ার, এইরকম। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, একবারে করে ফেলি এবার, স্মল কিউ বাই ক্যাপিটাল কিউ এটাকে রুট দিলে আমরা পাবো x বাই d প্লাস x। এই হচ্ছে আমার হিসাব। এইবারে তোমাকে আমি একটা অঙ্ক করতে দিচ্ছি এই সূত্র থেকে, তাহলে এইবার অঙ্কটা করে ফেলো। আমি আগে যে মান দিয়েছিলাম সেটা এখন আমি চেঞ্জ করে দিতে পারি। ধরো স্মল কিউ আমি চেঞ্জ করে দিলাম, ধরো স্মল কিউ আমি দিয়ে দিলাম +2, আর যে -9 এটাকেও আমি চেঞ্জ করে দিলাম, এটাকে চেঞ্জ করে আমি এখানে দিয়ে দিচ্ছি ধরো -8। এইটা তো আমরা যখন এই সূত্রে বসাবো, আমরা কি মাইনাস বসাবো? না, বসাবো না, কিন্তু মাইনাস বসালে ক্যালকুলেটরে ম্যাথ এরর চলে আসবে, এখানে ম্যাথ এরর না, অ্যাকচুয়ালি কমপ্লিকেটেড নাম্বার চলে আসবে, ইমাজিনারি নাম্বার চলে আসবে। তাহলে এখানে আমরা হচ্ছে শুধু পজিটিভ ভ্যালুগুলো বসাবো, আর এই যে ডিসটেন্স d এটা দিয়ে দিলাম 10 মিটার। তোমাদের কাজ হচ্ছে আমাকে x এর মান বের করে জানানো। তাহলে তোমরা x এর মান বের করে জানাতে থাকো, পাশাপাশি আমি এটা করে ফেলি। তাহলে এখানে যদি 2 হয়, এখানে যদি 8 হয়, তাহলে 1/4 কে রুট করলে হয় হাফ। তাহলে আমরা এইটুকু ইকুয়ালস পেয়ে যাচ্ছি হাফ। এইবার যদি এইটুকু হাফ হয়, এই d এর ভ্যালু আমি জানি 10, তার মানে 2x ইকুয়ালস 10 প্লাস x। তাহলে এইখান থেকে আমি পেয়ে যাচ্ছি 2x ইকুয়ালস 10 প্লাস x। তাহলে x ইকুয়ালস পেয়ে যাচ্ছি 10। x ইকুয়ালস কত পেয়ে যাচ্ছি? 10। তাহলে x ইকুয়ালস যদি আমরা 10 পেয়ে যাই, সেটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে এবার দেখি কে কে এই 10 অ্যানসারটা বের করতে পেরেছো। আচ্ছা, ভাস্কর প্রশ্ন করেছো এখানে বিপরীতধর্মী চার্জ বাইরে কেন? সমধর্মী চার্জ হলে ভিতরে নিষ্ক্রিয় বিন্দু হয়, আর বিপরীতধর্মী চার্জ হলে বাইরে হয়। আমি ভিডিওর একটু আগের অংশে এটা এক্সপ্লেইন করেছি একাধিকবার, তুমি চাইলে আরেকবারও দেখে নিতে পারো। আচ্ছা, d প্লাস x হবে কেন সেটা জিসান জানতে চেয়েছো। কারণ ছোট চার্জ থেকে দূরত্ব ধরেছি আমি x, আর ছোট আর বড় চার্জের মধ্যে দূরত্ব d, তাহলে বড়টার থেকে একেবারে এই পয়েন্টের দূরত্ব d প্লাস x, এই জন্য d প্লাস x। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি অনেকে অ্যানসার করা শুরু করেছো। অমিত হাসান লিখেছো 10, তারপর অমি 10, ফাহিম 10, তারপর সিয়াম 10। সবাই তোমরা 10 মিটার যারা বের করতে পেরেছো তাদের সবার অ্যানসার সঠিক। আচ্ছা, তাহলে যারা 10 মিটার বের করতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা আমাদের পরবর্তী প্রবলেমে চলে যেতে পারি। আমরা এরপরে চাইলে তড়িৎ বিভব নিয়ে আলোচনা করতে পারি, আর বিভবটা যদি আমরা বুঝে যাই পটেনশিয়ালটা, তখন আমরা ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু নিয়ে আলোচনা করতে পারি। আজকে বিকেলে যখন ক্লাসটার জন্য আমরা একটা পোস্ট দিয়েছিলাম যে আজকে স্থির তড়িতের উপরে লাইভ ক্লাস হবে, সেখানে কমেন্টে অনেকে জানতে চেয়েছিলে যে দ্বিপোল দিয়ে কিভাবে হিসেব করতে হয়, বা দ্বিপোলের জন্য কিভাবে আমি বিভব নির্ণয় করব, কিভাবে কাজ নির্ণয় করব, এই জিনিসগুলো এটা আমরা একটু দেখবো আজকে। তাহলে চলো আমরা বিভবটা বের করি। আচ্ছা, তাহলে দেখো আমরা বিভবের ফর্মুলাটাকে ডেভেলপ করি। যদি এটা একটা প্লাস চার্জ হয়, ধরা যাক এটা হচ্ছে প্লাস কিউ, তাহলে এই অংশটা একটু মনোযোগ দিয়ে শোনো। একটা প্লাস চার্জের চারপাশের পয়েন্টগুলোর বিভব বা পটেনশিয়াল হয় পজিটিভ, উচ্চ বিভব। তাহলে মানে ধনাত্মক বিভব হয়, উচ্চ না, ধনাত্মক বিভব পজিটিভ। আর একটা মাইনাস চার্জের আশেপাশে যে বিন্দুগুলো, তাদের বিভব বা পটেনশিয়াল হয় নেগেটিভ বা ঋণাত্মক বিভব। তাহলে আমরা একটা পজিটিভ চার্জ নিয়েছি, তাহলে এর চারপাশে বিভব কেমন হবে? নিশ্চয়ই পজিটিভ। তাহলে দেখো, এর থেকে আমরা যদি নির্দিষ্ট দূরত্বে যাই, এর থেকে নির্দিষ্ট দূরত্বে গেলাম, এই নির্দিষ্ট দূরত্ব হচ্ছে r, তাহলে এই পয়েন্টের তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল হচ্ছে 1/4πε0, যার মান আমরা অলরেডি জানি 9 × 10⁹ ইনটু চার্জ কিউ ডিভাইডেড বাই ডিসটেন্স। শুধু ডিসটেন্স, স্কয়ার না, কিন্তু স্কয়ার কোথায় ছিল? যখন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতাম। এখন কি বের করব? বিভব। এখানে স্কয়ার নেই, তাহলে এই সূত্রের সাহায্যে বিভব বের করা যায়।
আরেকটা সূত্র আছে যার সাহায্যে বিভব বের করা যায়। তাহলে এর মধ্যে আমরা আরেকটা সূত্র দেখে ফেলি, সেটা হচ্ছে আমাদের অসীম থেকে যদি, এই যে অসীম দূরত্ব থেকে যদি কিউ চার্জকে এই বিন্দুতে আনতে হয়, তাতে কাজ করতে হয় ধরা যাক ডাব্লিউ। তাহলে 1 কুলম্বের জন্য কাজ করতে হয় কতটুকু? ডাব্লিউ বাই কিউ। তাহলে 1 কুলম্বের জন্য যতটুকু কাজ করতে হয় অসীম থেকে এই বিন্দুতে আনতে, সেটাও বিভব, সেটাই হচ্ছে বিভবের সংজ্ঞা। তাহলে এটা হচ্ছে ডাব্লিউ বাই কিউ। তাহলে এখানে বিভবের আরেকটা সংজ্ঞা পাচ্ছি, ডাব্লিউ ইকুয়ালস ভি কিউ। এইটা একটা ফর্মুলা আর এইটা একটা ফর্মুলা। এইটাকে কখন আমি ইউজ করব? যখন সেন্ট্রাল চার্জ আর দূরত্ব জানি, ক্ষেত্র সৃষ্টিকারী আধান আর দূরত্ব। আর আমরা এটা কখন ইউজ করব? যখন আমরা হচ্ছে ভোল্টেজ বা এই পটেনশিয়াল জানবো, তাহলে কাজ পেয়ে যাব। আর এই কিউ কিন্তু সেন্ট্রাল চার্জ না, এটা হচ্ছে টেস্ট চার্জ, যাকে দূর থেকে নিয়ে আসলাম। তাহলে এই দুটো ফর্মুলা দিয়ে করা যায়। আরেকটা জিনিস বলে রাখি, এখানে আমরা যে ভোল্টেজ বের করলাম, এই ভোল্টেজ, এটা হচ্ছে, এই ভোল্টেজটা হচ্ছে কেমন? এটা হচ্ছে স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি না, এটা স্কেলার রাশি। ওকে, তাহলে এরপর আচ্ছা, এর মধ্যে আমি একটা প্রশ্ন পেয়েছি, প্রশ্নটা করেছো শ্রাবণ। তুমি লিখেছো যে -9 কুলম্ব চার্জ তো আকর্ষণ করে, তাহলে 3 কুলম্ব থেকে বাইরে কেন? কারণটা হচ্ছে, এটা আমি একটু এক্সপ্লেইন করি। একটু আগের প্রশ্নে ফিরে যাই, আগের টপিকটাতে একটু ফিরে যাই। বিভবের তো সূত্র আমরা দেখলাম, এই প্রশ্নের অ্যান্সার দিয়ে নেই। দেখো, এখানে +3 কুলম্ব ছিল, এখানে -9 কুলম্ব ছিল। আমি বলেছিলাম যে এইখানে হবে নিষ্ক্রিয় বিন্দু। নিষ্ক্রিয় বিন্দুতে দুই চার্জের জন্য, নিষ্ক্রিয় বিন্দুতে দুই চার্জের জন্য কি হয়? দুই চার্জের জন্য হচ্ছে বিপরীতমুখী বল তৈরি হওয়া দরকার। এই +3 কুলম্ব এই ছোট্ট প্লাস চার্জকে বাইরের দিকে ধাক্কা মারে, আর এই -9 কুলম্ব এই ছোট্ট প্লাস চার্জকে নিজের দিকে টেনে ধরে। বিপরীতমুখী বল, তাই কাটাকাটি হয়ে যায়। ওকে, তাহলে এই হচ্ছে শ্রাবণের প্রশ্নের অ্যান্সার দিয়ে দিলাম। এরপরে আমরা পরের টপিকে চলে যাই। সেটা হচ্ছে, দেখো, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। এই জিনিসটা নিয়ে আমরা চাইলে আলোচনা করতে পারি, তড়িৎ দ্বিমেরু। তাহলে দ্বিমেরু বা ডাইপোল কি জিনিস সেটা একটু বলে নেই। দেখো, যদি এরকম হয় যে সমান সমান কিন্তু বিপরীতধর্মী চার্জ, প্লাস কিউ আর মাইনাস কিউ, এইটা প্লাস কিউ আর মাইনাস কিউ, তাহলে দেখো দুইটা বিপরীতধর্মী চার্জ, তাদের মান কেমন? সমান। এদের মাঝখানে যে দূরত্ব, সেটা হচ্ছে 2l। তার মানে কেন্দ্র থেকে যে কোনো একদিকে দূরত্ব l, কেন্দ্র থেকে উল্টা দিকে দূরত্ব আরো l। তাহলে এক চার্জ থেকে আরেক চার্জের দূরত্ব হচ্ছে 2l। এইটা হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। আমরা এখন ডাইপোলের জন্য বিভব বা পটেনশিয়াল বের করা শিখব। তাহলে দেখো, আমরা ডাইপোলে যাচ্ছি। তাহলে আমরা ডাইপোলটাকে আবার একটু এঁকে নেই। এই হচ্ছে আমাদের ডাইপোল, এটা হচ্ছে মাইনাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে তাদের মধ্যবিন্দু। সেই মধ্যবিন্দু থেকে আমরা একটা নির্দিষ্ট দূরত্বে গেলাম, এই দূরত্বটা হচ্ছে আর। এই আর দূরত্বের পয়েন্টে আমরা পটেনশিয়াল বের করতে চাই যে ভি কত। তাহলে এইখান থেকে এই পয়েন্টের দূরত্বটা কত সেটা আগে একটু দেখি। এখান থেকে এই পয়েন্টের দূরত্বকে আমরা ধরলাম r1, আর এখান থেকে ওই পয়েন্টের দূরত্ব মাইনাস কিউ, তার দূরত্বটাকে আমরা ধরলাম r2। এই যে আমার r, এটা হচ্ছে r2। এইবার মাঝখানে যে অ্যাঙ্গেল রয়ে গেল একটা, এই অ্যাঙ্গেলটার নাম দিলাম আমরা থিটা। এইবার আমরা r1 আর r2 এর ভ্যালু বের করে, একটু আগে যে বিভবের ফর্মুলা শিখলাম সেটা দিয়ে এই পয়েন্টে বিভব বের করে ফেলবো। নিয়মটা কি হবে আগেই বলে দেই। আমি প্লাস কিউ এর জন্য একবার এখানে বিভব বের করব, মাইনাস কিউ এর জন্য একবার এখানে বিভব বের করব, পটেনশিয়াল বের করে যোগ করে দিব, কারণ স্কেলার তো যোগ করাই যায়, তখন আমার ভেক্টরের সূত্র লাগবে না। তাহলে এবার এই হিসাবটা আমি একটু করি। দেখো, আমি এইখান থেকে একটা লাইন টানলাম, এই অ্যাঙ্গেলটা থিটা আমি আগেই বলে নিয়েছি। এখান থেকে আমি একটা লম্ব টানলাম, তাহলে এইটুকু ডিসটেন্স কত? এল। তাহলে এই যে ছোট্ট একটা ডিসটেন্স আমি একটু কেটে দিয়েছি, এই ছোট্ট ডিসটেন্সটা হচ্ছে এল কস থিটা। তাহলে দেখো, এই পুরোটুকু হচ্ছে আর, তার চেয়ে r1 একটু ছোট। কতটুকু ছোট? এতটুকু ছোট। তাহলে r1 হবে টোটাল r মাইনাস এতটুকু। তাহলে এতটুকু কত ছিল? r মাইনাস l cos থিটা। তাহলে এই হচ্ছে r1 এর ভ্যালু। তার মানে কিউ থেকে এই পয়েন্টের দূরত্ব।
এইবার একইভাবে কি আমরা মাইনাস কিউ থেকে এই দূরত্বটা বের করতে পারি না? অবশ্যই পারি। তাহলে এইখান থেকেও আমরা একটা যদি লাইন টানতাম, এই যে এটাকে বাইরের দিকে বর্ধিত করে দিলাম, তাহলে এইটুকু হচ্ছে আমাদের থিটা, এইটুকু এল, তাহলে এইটুকু এল কস থিটা। এই যে নিচে দেখা যাচ্ছে এই বাড়তি অংশটুকু, এটাও এল কস থিটা। তাহলে R2 হচ্ছে R এর চেয়ে এতটুকু বেশি, তাহলে R2 ইকুয়ালস R প্লাস এল কস থিটা। তাহলে R1 R2 এর ভ্যালু আমি জানি, তাহলে V1 তার মানে এই কিউ এর জন্য এখানে বিভব এইটা কত দেখো, V1 ইকুয়ালস 1/4 পাই ইপসাইলন নট চার্জ কিউ ডিভাইডেড বাই দূরত্ব। দূরত্ব কত এখানে? R1 কত? R মাইনাস এল কস থিটা। তাহলে যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখেছো, আর একটু ধৈর্য ধরো, আমরা এটা প্রায় শেষ করে ফেলবো। তাহলে দেখো আমি আবারও একটু বলছি, আমি প্রথমে প্লাস কিউ থেকে দূরত্ব নির্ণয় করলাম R মাইনাস এল কস থিটা, তারপর বিভবের ফর্মুলায় বসিয়ে দিলাম কিভাবে, 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই ডিসটেন্স। এইবার এইখান থেকে দূরত্ব কত? এইটা বড় দূরত্ব, সেটার জন্য V2 বের করি, 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই R প্লাস এল কস থিটা। কিন্তু এখানে কি মাইনাস কিউ ছিল, তার জন্য নেগেটিভ বিভব হবে, তাই এখানে একটা মাইনাস দিয়ে দিলাম। তাহলে V1 টা আসলো পজিটিভ কারণ প্লাস চার্জের জন্য তৈরি, আর V2 টা আসলো নেগেটিভ কারণ মাইনাস চার্জের জন্য তৈরি। আচ্ছা, যারা যারা এই জিনিসটা একটু মিস করেছে শুরুর পার্টটা, তাদেরকে পরে আবার হয়তো এই ভিডিওটা রিপিট করে দেখতে হবে। তারপরেও আমি একবার একটু রিপিট করে বলে দিচ্ছি, তাহলে বলে দিয়ে তারপর আবার আমরা এই জিনিসটা করি। দেখো আমাদের বিভবের ফর্মুলা ছিল এইটা, 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই আর। এই ফর্মুলাটা ছিল বিভবের ফর্মুলা। তাহলে এটা হচ্ছে চার্জ, এটা হচ্ছে দূরত্ব। এইখানে চার্জ কত? প্লাস কিউ। এখানে চার্জ হচ্ছে প্লাস কিউ। এখানে দূরত্ব কত? আর মাইনাস এল কস থিটা। এটা ভেক্টর থেকে আমরা পাই কিভাবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্বটা হচ্ছে আর, আর এই যে একটা রেখা দেখতে পাচ্ছি, এই যে একটা রেখা দেখতে পাচ্ছি, মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে থিটা, তাহলে এইটুকু এল হলে এইটুকু হচ্ছে এল কস থিটা। তাহলে আর এর থেকে এল কস থিটা বাদ দিলে R1 পাওয়া যায়, তাহলে R1 হচ্ছে আর মাইনাস এল কস থিটা। একইভাবে R2 হচ্ছে আর এর থেকে এল কস থিটা পরিমাণ বেশি, তাহলে R2 হচ্ছে আর প্লাস এল কস থিটা। তাহলে V1 বের করার সময় এই প্লাস কিউ চার্জ থেকে দূরত্ব হচ্ছে R1, তাহলে V1 হচ্ছে 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই R1, আর V2 হচ্ছে মাইনাস কিউ এর জন্য বিভব, তাহলে V2 হচ্ছে মাইনাস 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই R2 হচ্ছে আর প্লাস এল কস থিটা। তাহলে এইবার আমি একটা কাজ করতে পারি। আচ্ছা, তাহলে এইবার আমরা কাজ করতে পারি, টোটাল V বের করি, যোগ করে দিই V1 প্লাস V2 যোগ করে দিলে 1/4 পাই ইপসাইলন নট কমন যায়, কমন গেলে আর কিউও কমন যায়, কিউটাও আমরা কমন নিয়ে নিলাম। কমন গেলে নিচে থাকে এই দুইটার গুণফল, গুণফল হচ্ছে আর স্কয়ার মাইনাস এল স্কয়ার কস স্কয়ার থিটা, এইটা। আর উপরে থাকে, আমি এটা একটু মুছে নিয়ে লিখবো, এখানে আমি এটা একটু মুছে নিয়ে লিখবো, তোমরা নিশ্চয়ই এইটুকু খাতায় করে ফেলেছো, সো আমি এইটুকু মুছে দিলে অসুবিধা নেই। এইটুকু আমি একটু মুছে দিয়ে এই জায়গায় লিখে ফেলবো, এখানে লিখে ফেলবো আর প্লাস এল কস থিটা মাইনাস আর প্লাস এল কস থিটা। তাহলে ফাইনালি এখান থেকে আর আর কেটে যাবে, থাকবে টুয়াইস এল কস থিটা। তাহলে সবকিছু শেষ করে আমি এখানে ফাইনালি ভি যেটা পাচ্ছি সেটা লিখে ফেলবো। তাহলে এইখানে কাটাকাটি করে ভি ইকুয়ালস আসবে কিউ বাই 4 পাই ইপসাইলন নট, উপরে আসবে টুয়াইস এল কস থিটা, নিচে আসবে আর স্কয়ার। কেন আর স্কয়ার? কারণ এই আর স্কয়ারের তুলনায় এল স্কয়ার কস স্কয়ার থিটা অনেক ছোট হয়, নরমালি অনেক ছোট হয়, তাই এটা বাদ দিলে এটা থাকে। এবারে এই কিউ ইন্টু টুয়াইস এল, এই পুরো অংশটাকে আমরা লিখতে পারি পি, কিউ ইন্টু টুয়াইস এল কে লিখতে পারি পি। পি হচ্ছে এই ডাইপোলের মোমেন্ট, তার মানে পি ইকুয়ালস টুয়াইস এল ইন্টু কিউ। তাহলে ভি ইকুয়ালস আসবে পি কস থিটা ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন নট আর স্কয়ার। এই হচ্ছে এতক্ষণ পরে আমরা
ডাইপোলের জন্য বিভবের ফর্মুলা পেলাম। তাহলে এই হচ্ছে ডাইপোলের জন্য বিভবের ফর্মুলা। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা কি করতে পারবো, ডাইপোল থেকে নির্দিষ্ট দূরত্ব r যদি জানি, ডাইপোল থেকে নির্দিষ্ট থিটা অ্যাঙ্গেল থিটা যদি জানি, ডাইপোলের মোমেন্ট টুয়াইস এল কিউ এটা জানি, বসিয়ে দিলাম, তাহলে ডাইপোলের জন্য বিভব বের করে ফেলতে পারবো। এই হচ্ছে বিভবের ফর্মুলা। এবারে আমরা আরেকটা টপিকে যাব। তার আগে রাফি সামনান একটা প্রশ্ন করেছো, এল কস থিটা এর ব্যাপারটা বুঝোনি। আমি এল কস থিটার ব্যাপারটা আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি। এই ফর্মুলাটা একটু কঠিন মনে হতে পারে, বাট তুমি একবার বুঝে গেলে একদম সোজা। তাহলে দেখো, আমি এল কস থিটার ব্যাপারটা একটু বুঝিয়ে বলি যারা এখনো বুঝোনি তাদের জন্য। আমি ফর্মুলাটা মুছে দিলাম, আমি আরেকটা ছবি আঁকি। সেটা হচ্ছে, এই আমার একটা লাইন ছিল, এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব ছিল r, আর এইখানে একটা পয়েন্ট ছিল, এই পয়েন্টের দূরত্ব আমি ধরলাম r1। তাহলে এখান থেকে একটা লম্ব টানলাম, এই হচ্ছে লম্ব, আর এই অ্যাঙ্গেলটা থিটা। এইটুকু দৈর্ঘ্য হচ্ছে l। তাহলে এইটুকু দৈর্ঘ্য কত? এটা হচ্ছে একটা ত্রিভুজ, ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা থিটা। তাহলে এটা হচ্ছে লম্ব, তার মানে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে ভূমি বা বেজ, এটা হচ্ছে অতিভুজ বা হাইপোটেনিয়াস। তাহলে এইখান থেকে আমরা হিসাব করলে পাই, এটা যদি অতিভুজ হয়, এটা যদি ভূমি হয়, তাদের অনুপাত হচ্ছে cos। তাহলে এইটুকু হচ্ছে l cos থিটা। তাহলে এইটুকু l cos থিটা, পুরোটা হচ্ছে r। তাহলে এইটুকু কত? এইটুকু হচ্ছে এইটুকু সমান, এইটুকু হচ্ছে এইটুকু সমান। তাহলে এইটুকু কত? এইটুকু হচ্ছে টোটাল r মাইনাস l cos থিটা। তাহলে r1 হচ্ছে r মাইনাস l cos থিটা। তাহলে আশা করি এইবার সবাই খুবই ক্লিয়ারলি বুঝেছো। তাহলে এইবার ফাইনালি আমি আরেকটা প্রবলেমে যাব। এই প্রবলেমটা করলে আমরা ডাইপোলকে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে ঘুরিয়ে ফেললে কতটুকু কাজ হয় সেটা বের করতে পারবো। তাহলে এবার আমরা ইলেকট্রিক ফিল্ডের ভিতরে ডাইপোলকে ঘুরাবো, ঘুরিয়ে কাজ বের করব। তাহলে এই প্রবলেমটা যেহেতু একটু ডিফিকাল্ট ছিল অনেকের জন্য, তো অবশ্যই ভিডিওর এই অংশটা তুমি আবার রিওয়াইন্ড করে দেখবে, এবং অবশ্যই ভিডিওটা বাকি বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ এই ইম্পর্টেন্ট টপিকটা তাদেরও কারো কারো বুঝতে সমস্যা হতে পারে। এই ভিডিওটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এবারে আমরা ফাইনাল একটা টপিকে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি অনেকেই অনেকগুলো প্রশ্ন করেছো, আমি একটা একটা করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো, আমরা একটা ইলেকট্রিক ফিল্ড নিলাম, সুষম তড়িৎ ক্ষেত্র, তার মান হচ্ছে E। সুষম তড়িৎ ক্ষেত্র এর মান হচ্ছে E, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এই কথাটার মানে কি? এইখানে যত জায়গা, সব জায়গায় তড়িৎ ক্ষেত্রের মান বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সেম, E, দিক কোন দিকে? একই দিকে। এইবার এখানে আমরা একটা ডাইপোলকে রাখলাম, ডাইপোলকে রাখলাম, এটা হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে ডাইপোলের মাইনাস কিউ। এর মধ্যে একটা অ্যাঙ্গেল, আমি ডাইপোলটাকে একটু বড় করে আঁকি, এই হচ্ছে আমার ডাইপোল, প্লাস কিউ, এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এদিকেও এত দূর যাবে, এটা হচ্ছে আমাদের মাইনাস কিউ, এইভাবে আছে ডাইপোলটা। এইটুকু এল, এইটুকু এল, তাহলে এইটুকু এল, এইটুকু এল। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি এই ডাইপোলটাকে যদি থিটা থেকে, থিটা 1 থেকে থিটা 2 ডিগ্রি ঘুরাই, তাহলে কতটুকু কাজ করতে হবে? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এটা কিভাবে করতে হয় একটু দেখো। ডাইপোলকে ঘুরালে বলের মান বা টর্কের মান পরিবর্তন হয়। তাহলে আমরা দেখি এখন টর্ক কত। তাহলে টর্ক আমরা ফার্স্ট চ্যাপ্টারে বের করেছি, ভেক্টরের চ্যাপ্টারে, কিভাবে টর্ক বের করতে হয়। ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, লম্ব দূরত্ব, বল গুণন লম্ব দূরত্ব। তাহলে এইখান থেকে এই লম্ব দূরত্ব কত? এই সেন্টারের রেসপেক্টে এই লম্ব দূরত্বটা হচ্ছে, দেখো, এটা যদি হয় l, এটা হবে l sin থিটা, এটুকু হচ্ছে l sin থিটা। তাহলে এই লাইন থেকে লম্ব দূরত্ব হচ্ছে l sin থিটা। আর কিউ এর উপরে ফোর্স কাজ করে কতটুকু? সেই যে আমরা আজকে ক্লাসের প্রথমে একটা ফোর্সের ইকুয়েশন পড়েছিলাম, F equals EQ, এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে। তাহলে এখানে ফোর্সের মান হচ্ছে EQ, আর দূরত্ব কত? L sin থিটা। তাহলে বল ইনটু দূরত্ব, এটা হচ্ছে টর্ক। তাহলে এখানে এইরকম এই পাশে যেমন আছে, তার জন্য যতটুকু টর্ক ক্রিয়া করবে, এই পাশে তো মাইনাস কিউ, এটাও L দূরত্বে, তার জন্য একই টর্ক কাজ করবে। তাহলে টোটাল টর্ক হবে টুয়াইস EQL sin থিটা। এটা হচ্ছে টর্ক টাউ, টাউ বের করলাম আমরা, টুয়াইস EQL sin থিটা। তাহলে এটুকু হচ্ছে টর্ক, এটা মাথায় রাখো, এটুকু হচ্ছে আমাদের টর্ক।
এর মধ্যে তানবিন হোসেন অমি তুমি প্রশ্ন করেছো তুমি আসলে প্রশ্ন করনি, বাকিদেরকে বুঝিয়েছো টাউ ইকুয়ালস এফ ক্রস আর। তাহলে আসলে কি হবে? টাউ ইকুয়ালস আর ক্রস এফ। এফ ক্রস আর 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 ক্রস এফ কিন্তু এক জিনিস না। তাহলে টাউ ইকুয়ালস আর ক্রস এফ, এটা মাথায় রাখবে। তাহলে দেখো এইবার এর মধ্যে আবার তানবিন হোসেন অমি তুমি কমেন্ট করেছো গাউস ল। হ্যাঁ, গাউস ল আমরা পরের ক্লাসে আলোচনা করব, একটু ধৈর্য ধরতে হবে। তাহলে আমরা টাউ বের করলাম, টুয়াইস ইকুয়াল সাইন থিটা। এবার আমরা একটু একটু করে যদি ঘুরাই, ধরো ডি থিটা পরিমাণ ঘুরাচ্ছি, সামান্য একটু ডি থিটা, তাহলে এখানে ডি থিটা দিয়ে গুণ করে দিলে পেয়ে যাব এই ডাইপোলটাকে ডি থিটা পরিমাণ ঘুরাতে কতটুকু কাজ করতে হয়। এখন আমি ডি থিটার চেয়ে বেশি ঘুরাতে চাই, থিটা পরিমাণ ঘুরাতে চাই, তাহলে আমার কাজ হিসাব করার জন্য এটাকে ইন্টিগ্রেট করা লাগবে। তাহলে এখানে আমি ইন্টিগ্রাল সাইন দিব, Q1 থেকে Q2 দিব, তারপরে শুরুতে Q1 অ্যাঙ্গেলে ছিল, পরে Q2 অ্যাঙ্গেলে নিয়ে যাব। তাহলে সেটা হবে মোটকৃত কাজ। তাহলে W ইকুয়ালস ইন্টিগ্রাল ফ্রম Q1 টু Q2 টুয়াইস EQL sin থিটা d থিটা। এবার আসো যেগুলা কনস্ট্যান্ট বাইরে বের করে দেই। কি কি কনস্ট্যান্ট? এখান থেকে টুয়াইস EQL সবাই কনস্ট্যান্ট। তাহলে আমি এই সাইনটাকে জাস্ট মুভ করে সামনে নিয়ে যাই। তাহলে থিটা 1 থেকে থিটা 2, এটাকে আমার ইন্টিগ্রেট করতে হবে। এইবার সামনে আসো, ই সামনে নিয়ে আসলাম, টুয়াইস QL, এটা একটু আগে আমরা বলেছিলাম P ইকুয়ালস টুয়াইস L Q। তাহলে এটা হয়ে যাবে ইপি। ইপি এর পরে সাইন থিটাকে ইন্টিগ্রেট করলে কি হয়? কস থিটা হয়। তাহলে কস থিটাকে যদি আমি ভ্যালু বসাই, তাহলে কি আসবে? কস থিটাকে আসবে কস থিটা 2 মাইনাস কস থিটা 1। তাহলে এইখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে ইপি ইনটু কস থিটা 2 কস থিটা 1 মাইনাস কস থিটা 2। তাহলে এই দুইয়ের যে পার্থক্য, cos থিটা 1 আর cos থিটা 2 এর যে পার্থক্য, সেটা হচ্ছে এখানে আসবে। তাহলে তুমি এক কাজ করো, তুমি একটা অ্যাঙ্গেল ঠিক করো যে প্রথমে ধরো 30 ডিগ্রিতে ছিল, তারপরে কত ডিগ্রিতে যাবে? ধরো 30 থেকে 40 ডিগ্রিতে যাবে। তাহলে cos 30 এর ভ্যালু বের করো, cos 40 এর ভ্যালু বের করো, এদের পার্থক্য নাও, জাস্ট পার্থক্য। পার্থক্যের মধ্যে আমরা তো প্লাস মাইনাস নেই না, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেই। পার্থক্যটা নিলাম, মানটা পেয়ে গেলাম। এরপর P কি? টুয়াইস QL, এটার মানটা বসিয়ে দিব। কি হচ্ছে? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তাহলে আমরা পেয়ে যাব একটা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মধ্যে যদি আমরা একটা ডাইপোলকে থিটা 1 থেকে থিটা 2 ডিগ্রিতে ঘুরাই, তখন আমাদেরকে কতটুকু কাজ করতে হয়, এই হচ্ছে W। আর এর মধ্যে আমি আরেকটা প্রশ্ন পেয়েছি যে P ইকুয়ালস টুয়াইস LQ, এটার ব্যাখ্যা। এটা ব্যাখ্যা না, এটা হচ্ছে সংজ্ঞা। এই দুই চার্জের মধ্যে দুই চার্জের পরিমাণ ছিল Q, একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ। তাহলে যে কোনো একটার পরিমাণ নিলাম, সেটা পেলাম কিউ। এবার এদের দূরত্ব কত? টুয়াইস এল। তাহলে টুয়াইস এল দূরত্ব দিয়ে গুণ করলাম। তাহলে এটাকে বলা হচ্ছে এই ডাইপোলের ভ্রামক বা মোমেন্ট। এটা হচ্ছে ডাইপোল ভ্রামক বা দ্বিপোল ভ্রামক বা মোমেন্ট, মোমেন্টের ফর্মুলা এটা। তাহলে এইভাবে করলে আমরা কৃতকাজ এইটা পেয়ে যাই। তো আশা করি তোমরা এই আনসারটা বের করতে পেরেছো। আর নীলিমা প্রশ্ন করেছো cos থিটা 1 মাইনাস cos থিটা 2 হলো কেন? না, আসলে cos থিটা 2 মাইনাস 1 cos থিটা 2 মাইনাস cos থিটা 1 হোক, সমস্যা নেই। আমরা এখানে হচ্ছে ডিফারেন্স সাইন দিয়েছি, ডিফারেন্স। তার মানে হচ্ছে জাস্ট আমরা পার্থক্যটা নিব, জাস্ট আমরা এখানে পার্থক্যটা নিব। ওকে, তাহলে এইটুকুর মধ্যে আমরা হচ্ছে এই অঙ্কটা করে ফেললাম। তাহলে এটা যারা এই পর্যন্ত ধৈর্য ধরে দেখতে পেরেছো, তারা নিশ্চয়ই এখন মান বসাতে পারবে। তাহলে এইখান থেকে আমি এখন একটা ম্যাথ দেই। ধরে নাও যে ই এর ভ্যালু আমি দিয়ে দিচ্ছি, ই এর ভ্যালু হচ্ছে 10, ই ইকুয়ালস 10, তারপর কিউ ইকুয়ালস 1 কুলম, ডিস্টেন্স এল ইকুয়ালস 2 মিটারস, এল দিয়ে দিলাম, থিটা 1 দিয়ে দিলাম 30 ডিগ্রি, ধরো থিটা না 60 ডিগ্রি দিয়ে দিলাম, থিটা 2 দিয়ে দিলাম 90 ডিগ্রি। তোমার কাজ হচ্ছে ডাব্লিউ বের করা। তাহলে ইপি cos থিটা 1 আর cos থিটা 2 এর ডিফারেন্স, এখান থেকে তুমি হচ্ছে ডাব্লিউ বের করে ফেলো। বের করে আমাকে কমেন্টে জানিয়ে দাও। ওকে, ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি বের করতে চাচ্ছ রায়হান মাহতাব। এইখানে ডাইপোলের জন্য যদি আমি ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি বের করতে চাই, তাহলে কি করতে হবে একটু বলি। আমাকে যে ভোল্টেজটা বের করে দিয়েছে, সেই ভোল্টেজটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তারপর তার নেগেটিভ ভ্যালু নিতে হবে। ভোল্টেজটাকে ডিফারেন্সিয়েট করতে হবে দুইটা জিনিসের রেসপেক্টে, একবার আর এর রেসপেক্টে, একবার থিটার রেসপেক্টে, করে ওই ডিফারেন্সিয়েট করে দুইটার নেগেটিভ ভ্যালু নিতে হবে।
নিয়ে সেই দুইটা জিনিসকে ভেক্টরিক্যালি অ্যাড করতে হবে, ভেক্টর এডিশন। এই পুরো প্রসেসটা সম্পন্ন করলে আমি যা পাবো সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। তাহলে ওইটা আসলে ভর্তি পরীক্ষায় অবজেক্টিভে আসার জন্য বেশি দীর্ঘ প্রসেস হয়ে যায়। তো এত লম্বা অঙ্ক নরমালি দেয় না, যেখানে হচ্ছে করতে ধরো তোমার 5-7 মিনিট লেগে যাবে। তাহলে ওইটা তুমি চাইলে বই থেকে দেখে নিতে পারো, বা আমি যেভাবে বললাম ওইভাবে তুমি চাইলে করেও ফেলতে পারো। করতে পারলে আমাদেরকে তুমি চাইলে দেখাতেও পারো যে আমি এটা করে ফেলেছি। আচ্ছা, তাহলে অ্যানসারটা এবার দেখি। অনেকে অ্যানসার দেওয়া শুরু করেছো। তো আমার ফর্মুলা ছিল হচ্ছে ই হচ্ছে 10 ইনটু পি, পি হচ্ছে টুয়াইস এল কিউ, 2 ইনটু এল, এল হচ্ছে 2 মিটার, তাহলে 4, কিউ হচ্ছে 1, তাহলে 4। এরপর cos θ 1 আর cos θ 2 এর ডিফারেন্স, তাহলে θ 2 হচ্ছে 90 ডিগ্রি, cos 90 এর ভ্যালু 0, আর θ 1 cos 60 এর ভ্যালু হাফ, 0 এর হাফের ডিফারেন্স কত, হাফ, তাহলে গুণ করলে এখানে চলে আসবে হাফ, তাহলে এটা হয়ে যাবে 2 ইনটু 2 ইনটু 10। তার মানে অ্যানসারটা হচ্ছে 2 ইনটু 10, তাহলে 2 ইনটু 10 এ কত হয়, 2 ইনটু 10 হচ্ছে 20, তাহলে অ্যানসারটা হচ্ছে 20। তাহলে এই হচ্ছে অ্যানসার। অনেকে অ্যানসার দিয়েছো 20, যারা যারা অ্যানসার দিয়েছো 20 তাদের অ্যানসারটা সঠিক, কারণ এখানে আমি যে ভ্যালুগুলো দিয়েছি তাতে হচ্ছে অ্যানসার আসে 20। তাহলে আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এর পরের ক্লাসটাতে আমরা কিন্তু আরো বেশ কিছু মজার মজার টপিক নিয়ে আলোচনা করব। যেমন খুবই ইন্টারেস্টিং এবং পরীক্ষায় আসার মতো টপিক হচ্ছে ক্যাপাসিটর, ক্যাপাসিটেন্স বের করা, সেখান থেকে চার্জ বের করা, ভোল্টেজ বের করা। তারপর আরেকটা ইন্টারেস্টিং টপিক গাউসের সূত্র, গাউসের সূত্রের সাথে কিভাবে কুলম্বের সূত্রের মিলামিল দেখানো যায়, এই প্রশ্নগুলো আসার মতো এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আবার আমরা রাত 9টায় সেকেন্ড ক্লাসটা নিয়ে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং রাত 9টার ক্লাসে আবারও ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে।